মনোহর চায়ের কাপটা নিয়ে হাতে বারান্দায় এসে দাঁড়ালো। না, আজ কুয়াশার কারণে চারিদিক ঢেকে গেছে। আজ শীতটা বেশ পড়েছে, সাথে ঝোড়ো হাওয়াও দিচ্ছে। থার্মোমিটারে তাপমাত্রা প্রায় 10 ডিগ্রি। তবে মনোহরের এতে কোনো অসুবিধে নেই, সে এর থেকেও ঠান্ডা জায়গায় থেকে অভ্যস্ত। তবে তখন তার বয়স কম ছিল। বয়সের সাথে সাথে শরীর দুর্বল হলেও এই ঠান্ডা তার কাছে কিছুই না। বাংলোটা মনোহর 5 বছর আগে কিনেছিল। শহরের কোলাহল তার ভালো লাগে না। শহর থেকে প্রায় 2 মাইল দূরে শান্ত পরিবেশ। বাড়িতে তাকে নিয়ে 2 জন লোক, মনোহর ও তার রান্নার লোক বীরেন। সে প্রতি 2 সপ্তাহে 2 দিন শহরে গিয়ে প্রয়োজন মতো বাজার করে আনে। ছেলেটার বয়স 30-এর কাছাকাছি। তবে মনোহরের সাথে তার সম্পর্ক খুব ভালো। মনোহর মানুষ হিসেবে খুবই ভালো। জীবনের 35টা বছর সে দেশের জন্য সেনাবাহিনীতে ছিল। তারপর অবসর গ্রহণ করে এই বাংলোটা কিনেছে কার্শিয়াংয়ের কাছে। তার নিজের বলতে শুধু তার মেয়ে হিয়া। বহু বছর হয়ে গেল তার স্ত্রী গত হয়েছে। না, দ্বিতীয় বিয়ে সে করেনি। মনোহর হিয়াকে নিজের হাতে মানুষ করেছে। মনোহরের কাছে তার মেয়েই সব কিছু। তবে আক্ষেপ হলো তার মেয়ে তার সাথে থাকে না। হিয়া ব্যাঙ্গালোরে একটি সফটওয়্যার কোম্পানিতে কাজ করে। তবে মনোহরের সাথে তার রোজই কথা হয়। হিয়া ছোট থেকেই মেধাবী থাকার কারণে মনোহরকে অন্য বাবার মতো তার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হয়নি। ছোট থেকেই হিয়া নিজেরটা নিজেই গুছিয়ে নিতে যথেষ্ট সক্ষম। সায়েন্স নিয়ে পড়ে সিবিএসইতে 98% পেয়ে সে আইআইটি বোম্বে থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছে। মনোহরের মন মাঝে মাঝে খারাপ লাগলেও হিয়ার ভবিষ্যতের কথা খেয়াল করে সে সব কিছু মানিয়ে নিয়েছে। তবে জীবনের 35টা বছর নেভিতে থেকে সে একা থাকা শিখে গেছে। ছোটবেলায় দেরাদুন বোর্ডিংয়ে থাকা থেকে তার একা থাকা শুরু। বিয়ের পরও সে বেশি দিন সংসার করার সুযোগ পায়নি। বিয়ের 2 বছর পর হিয়ার জন্ম হয়, আর ঠিক তার 5 বছর পর তার স্ত্রীর মৃত্যু হয়। এই কথাগুলো মনে পড়লে মনোহরের চোখে জল আসে। আসবে না কেন? তার যে আর নিজের বলতে কেউ নেই। সে যাই হোক, মনোহরের চা খাওয়া শেষ হতেই সে বীরেনকে গিয়ে জিজ্ঞেস করে, কি হে বীরেন, আজ কি রান্না করছো? আগে হ্যাঁ, আপনি বলুন কি খাবেন তাই বানাবো। থাক, তাহলে আজ আর কিছু রান্না করিস না। কাল রাতের যে ভাত আর ডিমের ঝোলটা আছে আমাকে গরম করে দে, আমার তাতেই হয়ে যাবে। আচ্ছা শোন, তুই ডিমটা খেয়ে নে, আমাকে এক বাটি না হয় ডাল করে দে। কিন্তু বাবু। না রে, ডিম আমার এখন খেতে ইচ্ছা করছে না, তাই তোকে খেয়ে নিতে বললাম। আর কথা না বাড়িয়ে যা যা বললাম করে ফেল। আর হ্যাঁ, ডাল করার আগে আমাকে আরও 1 কাপ চা দিস কিন্তু। ঠিক আছে বাবু। মনোহর নিজের ঘরে গিয়ে বসতেই বীরেন 1 কাপ চা দিয়ে গেল। ঘরটা বেশ গোছালো। ঘরের মাঝখানে একটা বড় বিছানা, তার সামনে একটা টেবিল, তার উপর বেশ কিছু বই সাজানো। তার সাথে আছে 2টো আলমারি, আর আছে একটা সোফা যেখানে কিছু পুরনো ছবি আর তার জীবনের প্রাপ্ত কিছু মেডেল আছে। মনোহর চা নিয়ে টেবিলে গিয়ে বসলো। তার পুরনো কিছু বই উল্টে পাল্টে দেখতে গিয়ে একটা বইয়ের ভিতর থেকে একটা ছবি নিচে পড়ে যায়। ছবিটা তুলে নিয়ে মনোহর বুঝতে পারলো যে এই ফটোটাই সে অনেক দিন ধরে খুঁজছিল। মনোহর এই ছবিটার দিকে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস নিল। ছবিটাতে একটা ছেলে সাদা পাঞ্জাবি ও পায়জামা পরে হাসি মুখে দাঁড়িয়ে আছে। এই ছবিটা যে তার ছেলেবেলার সেটা আর বলে দিতে হবে না। কতদিন আগের কথা তাও? প্রায় 50 বছর হয়ে গেল।
এই ছবিটা তাদের কলকাতার বাড়িতে তোলা। ফরিয়াপুকুরে তাদের যে বাড়ি, সেই বাড়িতেই পরিবার সহ তোলা হয়েছিল। সে, তার মা, বাবা, কাকা, কাকি, আরও অনেকে আছে ছবিটাতে। বাড়ির নাম কি যেন ছিল, দাশগুপ্ত নিবাস। হ্যাঁ, ঠিক ধরেছেন, মনোহরের নাম মনোহর দাশগুপ্ত। তার মনে পড়ল তাদের বাড়ির দুর্গাপূজার কথা। তাদের বাড়ির দুর্গাপূজা ছিল কলকাতার নাম করা বনেদি বাড়ির পূজা। তাদের বাড়ি কলকাতায় সবাই চিনত। প্রথম কারণ অবশ্য তাদের দুর্গাপূজা, আর একটা কারণ ছিল তার বাবা। মনোহরের বাবা হরিশ্চরণ দাশগুপ্ত ছিল হাইকোর্টের নাম করা উকিল। এই দুর্গাপূজা শুরু করে মনোহরের দাদুর বাবা তারাশঙ্কর দাশগুপ্ত। পাড়ার সবাইকে খাওয়ানো থেকে শুরু করে গানের আসর, সাংস্কৃতিক অনুষ্ঠান ও রসগোল্লা খাওয়ার প্রতিযোগিতা থাকতো। যেন পুজোর 5 দিন পুরো পাড়াও তাদের বাড়ি আনন্দ করত। এরকমই এক বাড়িতে মনোহরের বড় হয়ে ওঠা। হঠাৎ মনোহরের একটা কথা মনে পড়ে গেল। তখন তার 8 বছর বয়স। তখনও তার ঠাকুমা বেঁচে ছিল। কি ঠাকুমা? তুমি এই বাড়ির বড় ছেলে, তাই তোমায় আমাকে একটা কথা দিতে হবে আজ। তুমি কোনো দিন ভুল কাজ করবে না, কোনো দিন এই বাড়ি বেচবে না, আর কোনো দিন তুমি এই বাড়ির দুর্গাপুজো বন্ধ করবে না। কারণ সেদিন সে বুঝেছিল যে এই পুজো, এই বাড়ি, এই পরিবার, এই শহরের জন্য কতটা জরুরি। সময়ের সাথে সাথে পরিস্থিতিও যে পাল্টায়, মনোহরের জীবনেও তার ব্যতিক্রম হলো না। তার সেই পুরনো পাড়া আগের মতো আর থাকলো না। তখন মনোহরের বয়স 18। তার চেনা পাড়া এখন অনেকটাই অচেনা হয়ে গেছে। আগে যাদের সাথে সে খেলতো তাদের সাথেও আর ঠিক করে কথা হয় না আজকাল। তার বাবা এখন আগের মতো অফিস খোলে না, তার সাথে লোকজনও সেরকম দেখা করতে আসে না। এরই মধ্যে পুজো এসে পড়ল। দাশগুপ্ত বাড়ির অবস্থা যেমনই হোক, পুজো বন্ধ করা যাবে না। তাও আবার সেই বছর তাদের বাড়ি 100 বর্ষে পা দিচ্ছে। তার বাবার বয়স হয়েছে, তাই বড় ছেলে হওয়ায় বাড়ির সব কাজই মনোহরের উপর এসে পড়েছে। আজ চতুর্থী, কাল থেকে পুজো, কাল পঞ্চমী, মানে কাল দেবীর বোধন। মনোহর তার পাড়ার এক বন্ধুর সাথে বেরিয়েছিল। ছেলেটার নাম সাগর। এখন মনোহরের বাড়ি থেকে বেরোনো প্রায় বন্ধ হয়ে গেছে। তখন সবে বিকেলের আলো চলে গিয়ে সন্ধে নেমেছে। তারা বাড়ি ফিরছিল। পাড়ায় ঢুকতেই তাদের কানে পাড়ার লোকের কোলাহল আসে। পুলিশও সামিল ওখানে। কিছু তো একটা হয়েছে। মনোহর জানে পাড়ার রাজনীতি ভালো না। তারা অত মানুষের মধ্যে যেতেই সাগরের দাদা তাদের পিছন থেকে ডেকে দূরে নিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, তোরা বাইরে বেরিয়েছিস কেন? আমরা তো সেই দুপুরে বেরিয়েছিলাম, এখন এসে এদিকে এসব কি হচ্ছে? জানিস একটু খুন হয়েছে। নামটা শুনতেই মনোহরের মুখ ফ্যাকাশে হয়ে গেল। পলাশ জেঠু তার বাবার সাথে প্রায় রোজই দেখা করতে আসতো, তিনি আজ খুন হয়েছে। দুজন বাইকে এসে হুট করে পলাশ জেঠুকে গুলি করে দিয়ে পালালো। বাইকে ছিল বলে ক্লাবের ছেলেরা ধরতে পারলো না। পলাশ জেঠু তখন বাড়ির বাইরে রোয়াকের উপর বসেছিল। যা যা, এখন বাড়ি যা, এখানে আর থাকিস না, যা। এই বলে সে আবার ফিরে গিয়ে দাঁড়ালো। মনোহর সাগরকে বাড়ি পৌঁছে দিয়ে নিজের বাড়ি ঢুকলো। বাড়ি ঢুকতেই সে দেখলো তার মা ও কাকিমা বাইরে দালানে বসে আছে। কোথায় ছিলিস এতক্ষণ? বলেছিলাম না তাড়াতাড়ি বাড়ি ফিরতে। মনোহর বুঝতে পারলো তার মা খুব ভয় পেয়ে গেছিল। তাও সে কিছু না বলে উপরে চলে গেল, গিয়ে নিজের ঘরে শুয়ে পড়ল। আজ পলাশ জেঠু খুন হওয়ার পর থেকে তার মনে যেন ভয় এসে জমেছে। তার বাবার খাস লোক ছিল যে পলাশ জেঠু। কাল থেকে পুজো, কিন্তু তাও বাড়িটা মনেই হচ্ছে না।
আগে যেমন কোলাহল হতো বাড়িতে, তার কিছুই নেই। সে কিছুক্ষণ শুয়ে থেকে তারপর নিচে নেমে আসলো। তার বাবা তখন বাড়ির ভিতরে এসছে। মনোহরের কাকাও ঘরে, সবাই বসে আছে। সে তাদের মধ্যে গিয়ে দাঁড়ালো। হ্যাঁ গো, এবছর পুজো না করলে নয়, কয়েকদিন বাইরে থেকে ঘুরে আসলে হতো না? বাজে কথা বলো না দিদি, পালিয়ে গিয়ে কি হবে? ভয় পাওয়ার কোনো দরকার নেই। পুলিশের সাথে আমার কথা হয়েছে, তারা এই পাড়ার উপর নজরদারি বাড়িয়ে দেবে। মনোহর, তুই এই কয়েকদিন আর বাড়ির বাইরে কোথাও যাস না। মনোহর ঘাড় নেড়ে চলে গেল। খাওয়ার পর ঘরে ফিরে শুতেই তার মাথায় যেন একাধিক চিন্তা এসে বাসা বাঁধল। সে বুঝতে পেরেছিল এই বছরের পুজো হওয়ার জন্যই হচ্ছে। এইসব চিন্তা করতে করতে সে ঘুমিয়ে পড়ল। পরদিন সবাই ভয়ে ভয়ে থাকলেও সেদিন আর কোনো গোলমাল হলো না। তাদের বাড়িতেও ঢাক বাজা শুরু হলো। বাড়িতে দুটো দারোয়ান রাখা হলো। সাবধানের মান নেই। মনোহর এই অবধি ভেবেই চোখ বন্ধ করলো। তার চোখের কোলে জল। তার পরের ঘটনা মনে পড়লে যেন এখনো তার হাত পা কেঁপে ওঠে। তার মনে পরের দিনের দৃশ্য ভেসে ওঠে। সে তখন পাড়ার বন্ধুদের সাথে গল্প করছিল। তখন তার কাকা বাড়িতে ছুটে আসে। দাদা! তার সঙ্গে সঙ্গে পিছন থেকে কান ফাটানো গুলির আওয়াজ। দরজার সামনে দারোয়ান দুটো পড়ে আছে। আর ঠিক তার সাথেই কিছু লোক বাড়িতে ঢুকে তার কাকার উপর গুলি চালায়। তার বাবা কিছু করার আগে তার উপরও গুলি চালায়। এক মুহূর্তে যেন আনন্দের পরিবেশ কান্নায় ভেঙে পড়ল। সেই দৃশ্য দেখার পর মনোহরের আর কিছুই মনে নেই। তার চোখ যেন আস্তে আস্তে বন্ধ হয়ে আসছে। তার যেন কানে কোনো আওয়াজ আসছে না। এই ঘটনার পর পুলিশ খুনিদের খোঁজার অনেক চেষ্টা করেছিল। এই ঘটনার খবর কাগজেও বেরিয়েছিল। কিন্তু ওই যা হয়, কিছুদিন খোঁজাখুঁজির পর যখন খুনিদের কোনো হদিশ পাওয়া গেল না, তখন এই মামলাটা চাপা পড়ে গেল। ভুলতে পারল না কেবল ওই দাশগুপ্ত বাড়ি ও পাড়াটা। ঘটনার 4 মাস পর মনোহরের বড় কাকা তাদের সবাইকে নিয়ে বোম্বে চলে যায়। সেখানেই মনোহরের বাকি পড়াশুনো। সেখান থেকে মনোহর সেনায় যোগ দেয়। তারপর নিজের অর্ধেক জীবন রণভূমিতে কাটানোর সুযোগ থাকলেও সে আর কোনোদিন কলকাতায় যায়নি। তার কাছে কলকাতা যেন রক্তে রাঙা এক শহর। তার বড় কাকা বোম্বেতে কিছু বছর থাকার পর ওড়িশা চলে আসে। সেখানে নিজের একটা হোটেল করেছে। তারা সবাই এখন ওখানে ভালো মতো থাকে। দরজায় কড়া নাড়ার শব্দে মনোহরের চমক ভাঙে। না, সে চেয়ারে বসে এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিল। এখন যে বিকেল হয়ে গেছে। সেদিন মনোহর রাতের খাওয়া শেষ করে ঘরে গিয়ে শুয়ে পড়ল। তার ঠাকুমার কথা যেন বারবার মনে আসছে। পরের দিন সকালে বীরেন মনোহরকে চা দিতে গিয়ে দেখে সে বিছানার উপর সুটকেস রেখে ব্যাগ গোছাচ্ছে কোথাও যাওয়ার জন্য। বাবু, কোথায় যাচ্ছেন? কলকাতা যাচ্ছি, দরকার আছে। তোকে আগামী 2 সপ্তাহ আসতে হবে না, বুঝলি? বীরেন যেন আকাশ থেকে পড়ল। বাবু, আপনি পুজোতে এখানে থাকবেন না? আর তো মোটে 6 দিন বাকি পুজোর। না, আমি এবারে পুজোতে কলকাতায় থাকবো। তুই একটা কাজ কর, এই সুটকেসটা নিচে গাড়ি দাঁড়িয়ে আছে, ওতে না হয় তুলে দে। আপনি এখনই বেরোচ্ছেন? অন্তত দুপুরের খাবারটা খেয়ে যেতে পারতেন, এতটা রাস্তা। না রে, সময় নেই। তুই এই ব্যাগগুলো তুলে দে, আর আমি বেরিয়ে যাওয়ার পর তালা দিয়ে বাড়ি চলে যাস। আর 1-2 বার এসে বাড়িটা একটু পরিষ্কার করে দিয়ে যাস খন। কিছুক্ষণের মধ্যেই মনোহর গাড়ি করে বেরিয়ে গেল। তবে যাওয়ার আগে বীরেনের হাতে কিছু টাকা পুজোর বকশিস হিসাবে দিয়ে গেল। মনোহর দমদম বিমানবন্দরে নেমে শহরটা দেখে তার চোখ যেন ছানা ভরা।
সে কোথায় এসেছে? সবকিছু যে পুরো পাল্টে গেছে। মনোহর প্রায় 48 বছর পর কলকাতায় এসেছে, কিন্তু তাও কলকাতায় পা দিতেই তার মন যেন ফুরফুরে হয়ে গেল। সে ভয়ে ভয়ে ট্যাক্সিতে করে দাশগুপ্ত বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। চারিদিকে আলোর চমক। সন্ধে নেমে আসলেও এখনো সূর্যের আলো পুরোপুরি চলে যায়নি। বাড়ির মধ্যে হই হুল্লোড়, সবাই পুজোর জন্য সাজতে ব্যস্ত। মনোহর বাড়িতে ঢুকতেই তার মধ্যে দিয়ে দুঃখের একটা স্রোত চলে গেল। তার চোখের কোলে জল জমে এসছে। সে ঠাকুর দালানের সামনে দাঁড়াতেই তার যেন হাত পা কাঁপতে শুরু করলো। এখানেই তো তোর বাবা ও কাকা। কিছুক্ষণ সে যেন পুরনো স্মৃতির মধ্যে ডুবে গেছিল। যে মানুষ চলে যায় সে যে আর ফিরে আসে না কোনোদিন, তবে তার স্মৃতি বছরের পর বছর সবার মনে থেকে যায়। হঠাৎ এক লোক তার কাঁধে হাত দিল। কে আপনি? আপনি কে? এই বাড়িতে আপনি কি করছেন? আজব ব্যাপার তো, আপনি এসছেন, এখন আপনি কে সেটা বলুন। আমি এই বাড়ির মালিক। এ তো আমার বাপ ঠাকুরদার বাড়ি। লোকটা যেন চমকে উঠল। সে তার দিকে ভালো করে তাকিয়ে রইল। তুমি মনোহর দাশগুপ্ত? আজ্ঞে হ্যাঁ। সে যে বেশ অবাক তা বোঝাই যাচ্ছে। সে প্রায় 48 বছর পর কলকাতায় আসার পর যে কেউ তাকে চিনতে পারবে সেটাই সে আশা করেনি। তার কিছু বলার আগেই লোকটা তাকে জড়িয়ে ধরল। তুই ফিরে এসছিস? তোর জন্য আমরা সবাই কত অপেক্ষা করেছি। আমায় চিনতে পারছিস? আমি সাগর। তারা যে ছোটবেলার বন্ধু, সেই কতদিন পর তাদের দেখা। সাগর তাকে নিয়ে গিয়ে এক জায়গায় বসালো। আশেপাশে আরো অনেক যুবক। এই পাড়ার ক্লাবের সেক্রেটারি আমি। হরিচরণ স্মৃতিতে ক্লাব। অবাক হোস না, দেখ তোরা চলে যাওয়ার পর আমাদেরও এই পাড়ার পুজো বন্ধ হয়ে যায়। তাও 5 থেকে 6 বছর বন্ধ ছিল। তারপর আমরা সবাই ক্লাব বানাই। তারপর দাশগুপ্ত বাড়ির ছোট করে পুজো করা শুরু করি। আসলে এই পাড়ায় দাশগুপ্ত বাড়ি পুজো না হলে ঠিক পুজো মনে হয় না। অনেক দিন অপেক্ষা করেছিলাম। তারপরও যখন তোরা ফিরলি না, সবাই তালা ভাঙি আর লোকাল কাউন্সিলর সাহায্যে এই পুজো আবার শুরু করি। তাও তোর বড় কাকা এসেছিল 5 বছর আগে। উনি এসে বাড়িটার ভালো করে মেরামত করেন আর একটি ফান্ড তৈরি করে দিয়ে যায়। সেই সুদেই বাড়ি দেখাশোনা আর পুজোটা বেশ ভালো করেই হয়ে যায়। এছাড়া এই বাড়ি ক্লাব করতে দেয় তোর কাকা। তা তোর এত বছর পর দুর্গাপুজোর সময় তোর নিজের বাড়ি কথা মনে পড়লো? তা মনে পড়লেও এসেই বা কি করতাম। একে এই স্মৃতি, আর যারা এই পুজো করত তাদের কেউই নেই এই পরিবারের। এটাই তো তোর ভুল। কাকু কি বলতো তোর মনে আছে? কি বলতো? দাশগুপ্ত বাড়ির পুজো এ পাড়ার ঐক্যতার জন্য হয়, দাশগুপ্ত বাড়ির জন্য নয়। কাকু তো আমাদেরই অভিভাবক ছিল, তাই আমরাও সে রাতে কিছু না কিছু হারিয়েছিলাম। কিন্তু কি জানিস, এই দুর্গাপুজো এমন একটা সময় যা মানুষকে সব দুঃখ কষ্ট সব ভুলিয়ে দেয়, আবার হাসতে শেখায়, আনন্দ করতে শেখায়। তা যাই হোক, এই পুজো কখনো থামা উচিত নয়। তাহলে চল, পুজো তো এসেই গেল, এখনো তো দেখছি লাইট লাগানো শেষ হয়নি। আমরা বসে আছি কেন রে? চল চল চল, বাড়ির বড় ছেলে তো তুই, তোকে এবার সব দেখাশোনা করতে হবে। মনোহর এই শুনে হেসে উঠল। তখনই সাগরকে কেউ একজন ডাকতে সে বেরিয়ে গেল। মনোহর ঘরের বাঁদিকে তাকাতেই তার চোখে পড়ল এক সোনার ফ্রেমে বাঁধানো ছবি। ছবিতে একটি লোক ধুতি পাঞ্জাবি পরে হাসি মুখে দাঁড়িয়ে আছে। ছবিটা মনোহরের বাবার, হরিশ্চন্দ্র দাশগুপ্ত। ছবির নিচে বড় করে লেখা, স্মরণে থেকো তুমি।